এক কথায় বলবো, সাব্বাস ডক্টর মোহাম্মদ ইউনূস, এইটাই দরকার। আজকে বহু বছর পর সাহসটা দেখালো এই অর্থে আলহামদুলিল্লাহ আজকের এই নিউজে কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। দর্শক, স্পষ্ট করে বলে দিতে চাই, ভারতের যারা সেপারেটিস্ট আছে, বাংলাদেশে আমরা তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে যে সেপারেটিস্ট রয়েছে সেটাকে বাংলাদেশ থেকে বাংলাদেশের রাজনীতিতে এই মুহূর্তে আলোচিত একটি বিষয় হচ্ছে জামাত ইসলাম। জামাত ইসলামের শক্তি বেড়েছে এবং বিস্তৃত হচ্ছে, তা নিয়ে রাজনৈতিক মহলে একটা চাঞ্চল্য আছে। বিএনপির পক্ষ থেকে বেশ প্রতিনিয়তই রিয়াকশন চলছে জামাতকে নিয়ে, জামাতের আন্দোলন নিয়ে, জামাতের শক্তি সামর্থ্য নিয়ে নানা রকম বিশ্লেষণ করছে গবেষকরাও, বিশ্লেষকরাও। ওসমান হাদির উপর সম্প্রতি যে হামলার ঘটনা ঘটেছে, জড়িতদের প্রাথমিকভাবে চিহ্নিত করা গেছে, তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। এই ৫৫ বছর পর চেঞ্জ মনে হয়, নতুন কিছু মনে হয় না, কি জানি নাই, আবার নতুন কি জানি চলে আসছে, মনে হচ্ছে না। আসলে বদলে গেছে, অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। এখন দৃশ্যমান, দৃশ্যমান, অদৃশ্য শত্রু এখন দৃশ্যমান। সাজাপ্রাপ্ত অপর আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে দেশে ফেরানোর জন্য সরকার আনুষ্ঠানিকভাবে ভারত সরকারকে অনুরোধ জানিয়েছে। চূড়াগুপ্তা হামলা ছাড়াও অনেক বড় বড় পরিকল্পনা করেছে আওয়ামী লীগ, জানিয়েছেন দেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পরে ওসমান হাদির মতো একটা মেধাবী ছেলে, এত বড় বলিষ্ঠ একটা কণ্ঠস্বর ছেলেকে দিনে দুপুরে এরকম গুলি করবে, হত্যা করবে, আবার আমাদের দেশের বর্ডার পার হয়ে উপরে আশ্রয় নেবে। আমি ভারতকে বলবো যে আমাদের দেশের খুনিদেরকে আপনারা আশ্রয় দেওয়ার মাধ্যমে কি মেসেজ দিতে চান? শরীফ ওসমান হাদিকে নিয়ে তারেক জিয়া এবং বিএনপি কঠিন পরিস্থিতিতে পড়েছে। বিষয়টা এমন হয়েছে, দেখেন, কপাল খারাপ হলে যেটা হয়, এখন পর্যন্ত সরাসরি বিএনপিকে দায়ী করার মতো কোনো উপাদান নেই। সাবকনস্টেন্সিয়াল কিছু উপাদান আছে, যেমন ওসমান হাদিকে গুলির সাথে টাকা দেওয়া, কেনা, কোনো কিছুতেই বিএনপি সম্পৃক্ততা প্রমাণিত হয়নি। আসসালামু আলাইকুম সুধী দর্শক শ্রোতা, থলের বিলাল টেনে বের করলো ডক্টর মোহাম্মদ ইউনূস। ওসমান হাদিকে হত্যার যে প্রচেষ্টা চালিয়েছে সেটার কিন্তু নতুন মোড় দেখা দিয়েছে। আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, খুবই চাঞ্চল্যকর। আশা রাখবো সম্পূর্ণ দেখবেন এবং সাথেই থাকবেন। বেশি কথা না বাড়ি বিস্তারিত ভিডিওতে নিয়ে যাবো তার আগে ছোট রিকোয়েস্ট, যারা এরকম ভিডিও দেখতে ভালোবাসেন, পছন্দ করেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। চলুন তাহলে এই ভিডিওতে লাইক করে বিস্তারিত ভিডিওটি দেখে আসি মোবাইলের স্ক্রিন থেকে ধারাবাহিকভাবে একের পর এক। পরিস্থিতির মধ্যেও আজ বাংলাদেশের রাজনীতিতে এক দারুণ চমক ঘটে গিয়েছে। এই চমকই আপনাকে আশা জাগিয়ে তুলবে। এই চমক হাদির রেখে যাওয়া শক্তি। উপস্থিত হাদির চাইতে অনুপস্থিত হাদি বাংলাদেশে আরও বেশি শক্তিশালী। দেখেন, এতদিন আমরা ভারতের কথা বলতাম, ভারতীয় এমবেসির কথা বলতাম, এবং সেই ভারতীয় অপশক্তি কিভাবে বাংলাদেশকে নাস্তানাবুদ করে রেখেছে সেই কথা বলতাম। আর হাদি নেই, আজ আমরা বলেছি এমবেসি থাকতে দেব না, এমবেসি ঘেরাও হবে। আমাদের দেশ থেকে পালিয়ে যাওয়া, সেখানে থাকা অপরাধীদেরকে ফেরত দিতে হবে। শুধু সরকার ফর্মালিটি মেনটেন করার জন্য বলেছে তা নয়, এ কথা উচ্চারিত হয়েছে প্রত্যেকটি মানুষের কাছ থেকে। এমনকি মাহফুজ আলম বলেন, সাদেক কাইয়ুম বলেন, শাহাদিন বলেন, আপনার আসিফ মাহমুদ বলেন, মাহমুদুর রহমান বলেন, হাসনাত আবদুল্লাহ বলেন, সব এক কাতারে চলে এসেছে। শুধুমাত্র ফ্যাসিবাদী মৃত্যুর উল্লাস করা লোকরা ব্যতীত, যারা মৃত্যু নিয়ে উল্লাস করে, রক্ত দেখে আনন্দিত হয়, শেখ হাসিনার মতো, আনিস আলমগীরের মতো, মঞ্জুরুল আলম পান্নাদের মতো, তারা ব্যতীত সবাই আবারও আশাবাদী হয়ে উঠেছে। হাদির উপরে আক্রমণ সুপরিকল্পিত। এখানে ডিপ স্টেট জড়িত, এখানে প্রশাসনের লোক জড়িত, এখানে পুলিশের লোক জড়িত, এখানে বিএনপির লোক জড়িত, আর কাজটি করেছে আওয়ামী লীগ দিয়ে। কারণ হাদি কি কাউকে মেরেছে? হাদি কারোর টাকা খেয়েছে? হাদি কি ব্যক্তিগতভাবে কাউকে ধমক দিয়েছে? না। কারণ হাদি একটা ফিগার হয়ে উঠেছিল, দ্য স্টেট ফিগার, কান্ট্রি ফিগার, যে ফিগারটা দেখলে ভয় পেত আপনার ডিপ স্টেটের লোকের, ওয়াকার ভয় পেত, যেটার চোখের সামনে আসলে ভারত ভয় পেত, এটা চোখের সামনে আসলে বিএনপি ভয় পেত, বিএনপির ভেতরে যারা ভারতপন্থী তারা ভয় পেত, তারাই দেখবেন হাদিকে গালি দিচ্ছে। সময় যত গড়াচ্ছে, শরীফ ওসমান হাদির উপরে হামলার রহস্য তত বেশি ঘনীভূত হচ্ছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তদন্তকারী কর্মকর্তারা, তারা একটার পর একটা যখন দরজা ভেদ করে ওপারে যাচ্ছে, তখন সামনে আরেকটা দরজা তাদের সামনে উন্মুক্ত হয়ে যাচ্ছে। এই রহস্যের জট যেন খুলতেই চাচ্ছে না। অবশেষে একটি রহস্যের জট খুলতে শুরু করেছে। একজন ওসমান হাদিকে কেন আমাদের দরকার, সেই বিষয়টি চলুন আমরা আল্লাহর নাম নিয়ে আস্তে আস্তে সামনে অগ্রসর হই। বর্তমান সময়ে সবচেয়ে বড় বাধা ছিল তাদের শরীফ ওসমান হাদি। কারণ তারা বুঝতে পেরেছিলেন, শরীফ ওসমান হাদি যখন বাংলা মোটরে ইনকিলাব মঞ্চ নামক একটি কালচারাল সেন্টার গড়ে তুলেছে, তখনই তাদের মাথার ভিতরে চক্কর মেরেছে যে এই ছেলে যদি
10টা বছর লাস্টিং করে বা 5টা বছর লাস্টিং করে, বা সে যদি এমপি হয়ে পার্লামেন্ট সদস্য হয়ে যদি পার্লামেন্টে যেতে পারে, তাহলে বাংলাদেশ নিয়ে তাদের যে পরিকল্পনা ছিল সেই পরিকল্পনা আরো অন্তত 100 বছর পিছিয়ে যাবে। সুতরাং তাদের এ দেশীয় যে সমস্ত পেইড এজেন্ট দীর্ঘদিন ধরে তারা তৈরি করে রেখেছিল, তাদের সেই পেইড এজেন্টদের তারা কাজে লাগালো। আর এই অমানুষগুলো, যাদের কাছে দেশের কোনো মূল্য নাই, সামান্য কয়টা টাকাই যাদের কাছে সবচেয়ে বড়, সেই টাকার বিনিময়ে এই ছেলেটাকে তাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। এই যখন অবস্থা, তখন আমাদের দেশের যে গোয়েন্দা সংস্থাগুলো আছে, আমাদের সেনাবাহিনী, আমাদের র্যাব, আমাদের ডিজিএফআই, আমাদের পুলিশ প্রশাসন, আমাদের রাষ্ট্রযন্ত্র, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়, সব যেন নির্বিকার, তারা কিচ্ছু বোঝে না। বাংলাদেশের ভিতর থেকে একজন দেশপ্রেমিককে, জুলাইয়ের একজন অন্যতম স্টেক হোল্ডারকে, অন্যতম নায়ককে গুলি করে তারা বাংলাদেশের সীমান্ত পার হয়ে 12 ঘন্টা পরে অন্য দেশে চলে গেল। আর আমাদের গোয়েন্দা সংস্থা এগুলো জানে না, আমাদের পুলিশ প্রশাসন এগুলো জানে না? সব তারা জানে। এগুলো সব সাজানো মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে এগুলো সংগঠিত হয়েছে। প্রত্যেকেই এর সাথে ইনভলভমেন্ট আছে। জুলকারনাইন শাহের, আমার কাছে মনে হয় তিনিও বারবার এখানে বিভ্রান্ত করেছেন। ওই দিন তিনি বারবার কিন্তু 25-30টা পোস্ট দিয়েছেন। তার এই পোস্টগুলো দেখে আমাদের কাছে মনে হয়েছে তিনি যেন কাকে যেন আড়াল করতে চাচ্ছেন, এবং কেন যেন একটা তারা তার ভিতরে আমরা দেখেছি। সেটি তিনি করেছেন, বাস্তবায়ন করেছেন। আনিস আলমগীর, মাসুদ কামাল, আব্দুল নূর তুষার, মঞ্জুরুল আলম পান্না, মেহরাফরোজ শাওন, এই লোকগুলো তারা উৎসব পালন করেছে। এরা তো হাসিনার কাছে থেকে হাসিনার চরিত্রই তো এরা পাবে। মতিউর রহমান রেন্টু তার আমার ফাঁসি চাই বইয়ের ভিতরে লিখেছেন যে শেখ হাসিনা যেদিন তার শত্রুকে বধ করতে পারতেন, সেদিন তিনি খুব বেশি নাচানাচি করতেন, হই হুল্লোড় করতেন, অত্যন্ত বেশি আনন্দ ফুর্তি করতেন। আনিস আলমগীরও একদিকে উসমান হাদি মৃত্যু পথযাত্রী, সে হসপিটালের বেডে কাতরাচ্ছে, আর আনিস আলমগীর অনেক বেশি খাবার নিয়ে সেলিব্রেট করছে এবং কটাক্ষ করছে। অবশেষে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার কাছে যে প্রশ্নগুলো করেছিল ডিবি, সেই প্রশ্নের সদুত্তর দিতে পারে নাই, এবং ডিবি মনে করেছে যে তার বিভিন্ন জায়গায় কানেকশন রয়েছে। তার গ্রেপ্তার দেখিয়ে 7 দিনের রিমান্ড চাওয়া হয়েছে। এর সাথে আরো যেগুলোর নাম বললাম, এইগুলোও তারা উৎসব করেছে। উসমান হাদির এই মারাত্মক বিপর্যয়ের মুখে তারা যেন হাঁপ ছেড়ে বেঁচেছে, যে যাক হাদি গেছে, তাদের প্রভুর কষ্ট লাঘব হয়েছে, এখন তারা চরম আনন্দে মেতে উঠেছে। সুতরাং এই সম্ভাবনা উড়িয়ে দেবার কোনো সুযোগ আছে বলে মনে হয় না যে এই রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, এই রাষ্ট্রের ভিতরে ঘাপটি মেরে থাকা স্বৈরাচারের যে সমস্ত দোসরেরা, পুলিশ প্রশাসনের যাদেরকে অ্যাসিড টেস্টের মাধ্যমে বিগত 2008 সাল থেকে যাদেরকে পুলিশ প্রশাসনে ঢুকানো হয়েছে, বিভিন্ন ক্যাডারে ঢুকানো হয়েছে, এরা তো এদেরকে অ্যাসিড টেস্ট করে, ব্লাড টেস্ট করে ঢুকানো। এরা কি একটাও বিদায় নিয়েছে? কেউ বিদায় নেই নাই। সেনাবাহিনীতে, র্যাবে, ডিজিএফআই এ, বিজিবিতে কারা নিয়োগ পেয়েছে? রাষ্ট্রের যে সিভিল প্রশাসন, জনপ্রশাসন, এই সমস্ত জায়গায় কাদেরকে বসিয়েছে শেখ হাসিনা 16 বছর ধরে? সাজিয়েছে একটার পর একটা, কাউকেই সেখান থেকে সরানো হয়নি। প্রত্যেকেই তার স্বস্থানে বসে আছে, কেউ কেউ বরং আরো উপরে উঠেছে। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যারা এই মুহূর্তে কথা বলে না, তারা হলো বাংলাদেশের জারজ সন্তান। আর যারা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কণ্ঠস্বর জাগ্রত করছে মানুষের, তারা হলো বাংলাদেশের সুসন্তান। কঠিন কথা বললেও কথাটার অর্থ এবং ব্যাখ্যা বোঝার পরে আপনার কাছে সহজ মনে হবে। ভারতীয় আধিপত্যবাদ বাংলাদেশকে কি করতে চায়? বাংলাদেশের মানুষের ইমান, আকিদা, ইসলামের বিশ্বাস থেকে তুলে নিয়ে বাংলাদেশের আমাদের সন্তানদেরকে কুপথে পরিচালনার জন্য তারা বাংলাদেশের ভিতরে একাধিক রাস্তা দিয়ে, বর্ডার দিয়ে বাংলাদেশে বিভিন্ন ধরনের হাসিস, হিরোইন থেকে শুরু করে বিভিন্ন মাদক প্রতিদিন ঢোকাচ্ছে, যাতে করে বাংলাদেশের তরুণ তরুণীরা নষ্ট হয়ে যাক। আর এই তরুণ তরুণীদের নষ্ট হওয়ার প্রতিবাদ যারা করবে তারা হবে সুসন্তান, আর যারা প্রতিবাদ না করবে তারাই বাংলাদেশের জারজ সন্তান। কারণ বাংলাদেশের তরুণ সমাজকে ইসলামের পথ থেকে, বাংলাদেশ প্রেমের পথ থেকে, বাংলাদেশকে উন্নত বিশ্বের দিকে তুলে ধরার জন্য যারা কাজ করে, তাদেরকে নষ্ট করবে। আর আপনি মুখে কুলু লাগাই রাখবেন, আর আপনি পকেটে ভারতীয় মানি ঢুকিয়ে ব্যাংক, বিমা, ব্যবসা বাণিজ্যের মালিক হবেন। আপনি বাংলাদেশের সুসন্তান নাকি বাংলাদেশের জারজ সন্তান? এই কথা বলার আর এই কথা বোঝার জন্য আপনাকে সায়েন্স পড়তে হবে না, মেডিকেল পড়তে হবে না, ইঞ্জিনিয়ারিং পড়তে হবে না। আপনার মেধা, যোগ্যতা আর নলেজ, বিবেককে প্রশ্ন করলে আমার একজন রিক্সা চালক ভাই আপনার চাইতে ভালো বুঝে। আপনি বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি নিয়েছেন না মাদ্রাসার ডিগ্রি নিয়েছেন সেটা বিষয় নয়। আমার ডিগ্রি ছাড়া আমার ধান খেতে যে কৃষক ভাইটা কাজ করে, আপনার চাইতে মেধাবী, আপনার চাইতে জ্ঞানী, আপনার চাইতে দেশপ্রেমী, আপনার চাইতে ধার্মিক, আপনার চাইতে সে সৎ মানুষ।
তাই সেই মানুষগুলা কি বলে, আমাদের কথাবার্তায় জবাবটা তারা কি দেয় এবং তাদের সাথে আমাদের কথার মিল হচ্ছে কিনা, কাজের মিল হচ্ছে কিনা, সেটাই আপনাদেরকে দেখতে হবে। আজকে স্বরাষ্ট্রমন্ত্রীর সামনে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চেয়েছে ডাকসু বিপি সাদিক কায়ুম। তারা হলো বাংলাদেশের গর্বিত সন্তান, বাংলাদেশের সাহসী সন্তান, হাদির উত্তরসূরি। আগামীর বাংলাদেশকে, বাংলাদেশের দৃষ্টিভঙ্গিকে বিশ্বের বুকে মাথা তুলে ধরার জন্য এরকম সাদিক কায়ুম প্রত্যেকটা মায়ের ঘরে যেদিন জন্ম নিবে সেদিন এই দেশ সোনার বাংলাদেশ হবে। হাদির মতন সন্তান যেই মায়ের ঘরে জন্ম নিবে সেই মা গর্বিত মা হবে। হাসনাত আব্দুল্লাহর মতন যেই বাবা এরকম সন্তান জন্ম দিবে সেরকম বাবা শুধুমাত্র একজন রাজমিস্ত্রির ছেলে নয়। হাসনাত আব্দুল্লাহ এদেশের গর্বিত প্রত্যেকটা মায়ের সন্তান। একজন রাজমিস্ত্রির বাবা যদি এরকম হাসনাত আব্দুল্লাহ জন্ম দিতে পারে, আপনি কোন কিসের কি ফালাইছেন? আপনার সন্তান বাংলাদেশের কোন কাজে লেগেছে? আপনি একবার আপনার বিবেক দিয়ে চিন্তা করে দেখেন। হাসনাত আব্দুল্লাহর একটা পশমের সমান আপনার ছেলে বা মেয়ে হয়েছে কিনা, আপনি বানাতে পারছেন কিনা, এই চরিত্রের অধিকারী হতে পারছে কিনা, হাসনাত আব্দুল্লাহর মতো দেশপ্রেম আছে কিনা। আজকে হাসনাত আব্দুল্লাহ বলে দিয়েছে, যদি তোমরা সন্ত্রাসীদেরকে তোমাদের দেশে জায়গা দাও তাহলে তোমাদের 7 সিস্টারকে ভেঙে খান খান করে টুকরা টুকরা করে সাট্টি বানিয়ে দেব। এই কথা বলার জন্য কলিজা লাগে, সাহস লাগে, রক্ত লাগে। দূষিত রক্ত এই কথা বলতে পারবে না, কারণ আপনি তো একজন সুদকুর, ঘুষখোর, দুর্নীতিবাজ। আপনার সন্তান এই কথা বলতে পারবে না, কারণ তাকে হারাম খাওয়াইয়া বড় করেছেন। এখন সে হারাম পথেই চলবে, সে হালাল আর সত্যের পথে আসতে পারবে না। আজকে ভারত বিরোধিতা নয়, আমরা সন্ত্রাসীদেরকে ভারত জায়গা দিয়েছে, এর বিরোধিতা করছি, এর জবাব চাচ্ছি। বাংলাদেশে খুন খারাপি করবে আর ভারতে গিয়ে আশ্রয় নিবে, এরকম ভারতীয় এম্বাসি বাংলাদেশে কোনো দরকার নাই। বাংলাদেশ থেকে এরকম এম্বাসি উঠিয়ে দিতে হবে, এইরকম হাই কমিশনের বাংলাদেশে থাকার কোনো অধিকার নাই। আর এই অধিকার নাই যারা বলছে তারাই হলো বাংলাদেশের সোনার সন্তান। আর যারা এই কথার এই তরুণদের সাথে একমত হতে পারছে না, তারাই বাংলাদেশের জারজ সন্তান। কেউ যদি কাউকে কোনো ব্যাপারে সন্দেহ করে, সে সেই সন্দেহের বহিঃপ্রকাশটা বিভিন্নভাবে করে। একটা প্রচলিত শব্দ আছে যে শব্দটা ইউজ করলে মানুষ বুঝে ফেলে যে এই তো সে আমাকে সন্দেহ করছে। যে শব্দটা হলো ডাল মে কুছ কালা হয়। সুখের খবর হলো এই ফয়সালের যারা আত্মীয় স্বজন, ওয়াইফ সুমন্দি এবং ফয়সালের একটা গার্লফ্রেন্ড আছিল, সারা বহুত বড় লুচ্ছা রে ভাই, বউ রেখে আমার গার্লফ্রেন্ড রাখছে। চিন্তা করছেন, ওর গার্লফ্রেন্ড অ্যারেস্ট করছে। ওর বউ বলছে আমার এখানে থাকতো না, এই তো সকালে যেত থাকতো গার্লফ্রেন্ডের সাথে, ওইটাও ধরছে। তারপরে বর্ডার থেকে আরো দুজনকে ধরছে, এগুলো আপনারা জানেন। এখন পুলিশ যে পর্যন্ত না বলবে সেই পর্যন্ত আমরা ওই সায়ার বলুক আর শায়েরি বলুক আর শায়েরি করুক আর যাই করুক, যেই বলুক, আমরা এগুলা আমলে নেব না। কারণ কি, পুলিশের তথ্যটাই হবে আসল তথ্য। এবার আসেন, এই যে ছেলেটা চলে গেল, এটা নিয়ে অনেক সমালোচনা হচ্ছে। পুলিশের ব্যর্থতা, কেন ওই সময় ধরলো না, কেন তাকে তখন থেকে ফলো করলো না, এইগুলো আলোচনা থাকবে। এগুলো আলোচনা, পুলিশ ভালো কাজ করলে শুধু আমরা বলি এই তো দেখছেন পুলিশের কত বড় ক্ষমতা, ওই যে কোন বাড়ির একটা ফ্যামিলিকে মেরে ফেলছে, বাচ্চা এবং মাকে পুলিশ ধরে ফেলছে, সবাই এটা নিয়ে প্রশংসা করতেছে। আমি যেটা বুঝি সেটা এইখানে পুলিশের কোনো গাফিলতি নেই। পুলিশ কোনো নিউজ কনফার্মেশন না নিয়ে কথা বলে না, পুলিশ চেষ্টা করছে, ধরপাকড় চলছে, অনেকেই ধরপাকড় করেছে। সেই মোটরসাইকেলের মালিক থেকে শুরু করে যে ছেলেটি তার সাথে সেই ইনকিলাব সেন্টারে গিয়েছিল তাকেও আজকে অ্যারেস্ট করা হয়েছে, তার কাছ থেকে মেসেজেস পাবে। এখন চলে গেছে কি দেশে আছে, এটা একমাত্র পুলিশই বলতে পারবে, একমাত্র সে জানে, মানে ফয়সাল জানে। এখানে ডালমে কুচ কালা করে মানুষের মধ্যে সন্দেহ ঢুকাই দিতেছে। এই সন্দেহ আকার এমন হয়েছে যে এই হাদির ঘটনার পরে সন্দেহটা এত প্রকার হয়েছে মানুষের মধ্যে, অন্যান্য আরো সন্দেহ জাগতেছে যে এরপরে কাকে মারবে, এরপরে কাকে ধরবে, এরপরে কাকে শুট করবে। এবং আমাদের দেশের সামাজিক প্রেক্ষাপট বা রাজনৈতিক প্রেক্ষাপট বা দেশের স্থিতিশীলতায় একটা হুমকি আসছে। তার বড় প্রমাণ হলো আমেরিকা তার দেশের নাগরিকদের বাংলাদেশে অবস্থানরত যারা আছেন তাদেরকে বলে দিয়েছেন তোমরা সাবধানে চলাফেরা করবে, অকারণে বাইরে যাবে না, মিছিল ফিছিল দেখলে সরে থাকবে। তাদের দেহে গড়ে সিগন্যাল, তারা কিছু একটা খবর পেয়েছে। এরা যদি খবর না পায় কে পাবে ভাই? আমেরিকার মধ্যে একটা খবর ঢুকে গেছে যে বাংলাদেশে এই ধরনের সন্ত্রাসী হামলা হয়তো আরো হবে, মানে আমেরিকাও বুঝতেছে বাংলাদেশে ডাল মে কুছ কালা হয়। এর জন্য আমেরিকা এই থ্রেন্ডিংটা কিন্তু আমাদের জন্য ভালো না। আমেরিকা যদি ভয় পায়, তার যত নাগরিক আছে তাদের প্রোটেকশনের জন্য তারা যদি আলামত দেখতে পায়, সে আলামত তো তা আমরাও পড়ি। বাংলাদেশের মানুষ এখন এটা ভাববে আমেরিকান সিটিজেনরা তো ভয় পাচ্ছে কেন, তাদের তো কেউ ধরে বোমা মেরে দেবে না, তবুও তারা সাবধানে থাকতে পেরেছে এই জন্য যে দেশের সার্বিক পরিস্থিতি ভালো না। এবং ভালো না বিধায়ী আজকে এই সাদেক কাইমরা সবাই মিলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করেছিল। এবং এখানে একটা ভয়াবহ ঘটনা ঘটে গেছে, বা মানে অভিনব ঘটনা ঘটে গেছে। সেটা হলো সাদেক কাইমরা ওইখানে অনেকগুলো প্রোটেকশন ভাইয়া আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গেছে, যা তাদের দাবি দেওয়া পেশ করছে। তাদেরকে কেউ আটকাতে পারে না, পুলিশ বলেন, গার্ডস বলেন, তারা ঠিকই ঢুকে গেছে। যে কি দাবি কি 48 ঘন্টার মধ্যে যদি এই খুনিকে
ধরা না হয় বা দেশের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে না আনা হয়, তাহলে 3টি মন্ত্রণালয়ের 3 জন মন্ত্রীকে তথা 3 জন উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে, নইলে বিরাট আন্দোলনে যাবে। সেই মন্ত্রণালয়গুলো কোন কোন জানেন? আইন মন্ত্রণালয়, আসিফ নজরুল সাহেব, উনি তো আর ছিলেন না, তৌহিদ সাহেব মানে ফরেন মিনিস্ট্রি, যে ফরেন মিনিস্ট্রির উপদেষ্টা, এবং স্বরাষ্ট্রমন্ত্রী বা স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী সাহেব। এবং ইন্টারেস্টিং হলো জাহাঙ্গীর আলম চৌধুরী সাহেব তার পাশে দাঁড়ানো ছিল। এই ধরনের ঘটনা আমরা কখনো দেখি নাই, যে যার পদত্যাগ যাচ্ছে তাকে পাশে দাঁড়িয়ে কথা বলছে সাদিক কাইম। মানে এই বিষয়টা দেখার পর অনেকে অনেকভাবে মানে এটাকে অ্যানালাইসিস করতেছে। যেমনটি ধরেন জাহাঙ্গীর সাহেব যে দাঁড়ায় আছে পাশে, অনেকেই বলতেছেন ভাই ওনার চেহারা দিয়ে মায়া লাগতেছে, বেশ বিষণ্ণ মনে হচ্ছে, ওনাকে একজন পরাজিত সৈনিক মনে হচ্ছে। আমিও দেখেছি এইটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে, এবং অনেকেই বলছেন জাহাঙ্গীর সাহেবকে মোটামুটি সাদিক কাইমরা রিকোয়েস্ট করে হোক আর বাধ্য করে হোক তাকে পাশে রাখা হয়েছে। এই পাশে রাখাটা একটা অবমানীয় ঘটনা, এবং এই ধরনের ঘটনা আগে কখনোই বাংলাদেশে কেন পৃথিবীর কোথাও ঘটছে কিনা আমার সন্দেহ আছে। যে যাকে আপনি বরখাস্ত করতে চান, যাকে আপনি তার সিট থেকে সরিয়ে দিতে চান, তার সামনে বসে বা তার সামনে দাঁড়িয়ে আপনি তার কথা বলছেন, এইটা হওয়ার পর মানুষের মধ্যে একটা মিশ্র প্রতিক্রিয়া। কেউ কেউ ভাবছেন ব্যাপারটা ঠিকই আছে, আবার কেউ কেউ ভাবছেন না জাহাঙ্গীর সাহেবের দোষটা কিনে ভাই, উনি তো ওগুলো চেষ্টা করছেন, উনি তো সেই ধরনের হেল্প পাচ্ছেন না ফ্রম দ্য গ্রাউন্ড লেভেল। কারণ উনি হয়তো অর্ডার দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে, আইজিবি অর্ডার দিল, তৎকালীন কমিশনারকে, বিভিন্ন ডিস্ট্রিক্টের কমিশনারকে, তারা ভাই ক্যারি করলো না। জাহাঙ্গীর আলম সাহেব কি করবে, এই ধরনের কথা অনেকেই বলছেন। তবে এইটা ঠিক আমি একটা জিনিস বুঝতে পারি ভাই, যে জাহাঙ্গীর আলম সাহেব বলেন, তৌহিদ সাহেব বলেন, আর আসিফ নজরুল সাহেব বলেন, ইউনূস স্যার তার এই টেনরের মধ্যে, এই সময়ের মধ্যে, যদি ফেব্রুয়ারিতে ইলেকশন হয়, এই সময়ের মধ্যে কাউকে উনি স্যাক করবেন না, এর তার পরাজয় হবে, এটা আমি অ্যাডভান্স বলে দিলাম। এদের কাউকে উনি স্যাক করবেন না। 48 ঘন্টার পরে কি অবস্থা হবে সেটা এখন ভাববার বিষয়। বেসিক্যালি আমাদের দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, পারিপার্শ্বিক পরিস্থিতি, সামাজিক পরিস্থিতি এবং আইন শৃঙ্খলার যে মনে হয় নতুন কিছু মনে হয় না কি জানি নাই, আবার নতুন কি জানি চলে আসছে, মনে হচ্ছে না। আসলে বদলে গেছে, অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে, এখন দৃশ্যমান। দৃশ্যমান, অদৃশ্য শত্রু এখন দৃশ্যমান। শত্রু যাদেরকে বলা হইতো, যাদেরকে 55 বছর আমরা রাজাকার, আলবদর, যা ইচ্ছা তাই বলে আসছি, আজকে 55 বছর পর দেখেন তাদের হাতেই স্বাধীনতার পতাকা এবং লাল টুপিতে ঢাকা ছেয়ে গেছে। মিছিলের শুরু দেখা যায়, শেষ কোথায় কেউ জানে না। লক্ষ লক্ষ মানুষ, আর গাড়ি থেকে মাথা তুলে ঝান্ডা হাতে, বাংলাদেশের পতাকা হাতে কে দাঁড়ায় আছে? ডাক্তার শফিকুর রহমান স্যার। যাদেরকে বলা হইতো রাজাকারের নেতা, তারাই কিন্তু স্বাধীনতার দায়িত্ব হাতে নিয়ে রাস্তায় নেমে গেল। দেখেন, আমি অনেকদিন যাবৎ বলে আসতেছিলাম রিসেট বাটনে চাপ দেওয়া হয়েছে, বলছি না ভাইজান? বলছি, কিন্তু সেটার বাস্তব কোনো ব্যাপার দেখতে পাচ্ছিলাম না, বাস্তবতা ছিল না, শুধু মুখে মুখে শুনতেছিলাম। কিন্তু 16ই ডিসেম্বর এবং 15ই ডিসেম্বর থেকে শুরু হয়েছে। এই 15ই ডিসেম্বর থেকে 16ই ডিসেম্বর, এই যে 2টা দিনের মধ্যে একটা পরিবর্তন আসছে না? মনে হচ্ছে না আসলে রিসেট বাটনে চাপ দিছে? রিসেট বাটনে চাপ দেওয়া মানে অনেকেই বুঝাইতে চাইছে, এই সোশ্যাল মিডিয়ায় আইসা, টক শোতে আইসা অনেকেই বুঝাইতে চাইছে 71কে মুছে ফেলতে চায় 24। নো, এইটা না। রিসেট বাটনে চাপ দেওয়া মানে কি জানেন? 71-এর মধ্যে যেসব ভাইরাস ঢুকছিল, যেসব চামার চান্দা এবং দালাল যারা ঢুকছিল আমাদের 71টাকে খাবলায় খাওয়ার জন্য, তাদেরকে পরিষ্কার করা হয়েছে, ঝাড়ু দিয়া পরিষ্কার করা হয়েছে। 71-এ জং ধরে গেছিল ভাই, জং ধরায় ফেলাইছিল। এটা একটা এমন ব্যবসা প্রতিষ্ঠান বানায় ফেলাইছিল যে ব্যবসা প্রতিষ্ঠানের মাধ্যমে দিয়া পুরা বাংলাদেশটাকে 2টা ভাগ করে ফেলাইছিল, গোলাম বানায় ফেলাইছিল একটা ভাগকে। তারা তো দালালি করে একটা ভাগ ভালো সুখে শান্তিতে ছিল, বিদেশে টাকা পয়সা পার কইরা বাড়ি গাড়ি করছে, আনন্দ উল্লাস করছে, যত রকমের ভোগ করা এই পৃথিবীতে দুনিয়াটাকে সবই তো করছে। আরেকটা দলকে, মানে ওই যে 2টা ভাগ করছে, আরেকটা ভাগকে একেবারেই কৃতদাস বানায় রেখা দিয়েছিল। কৃতদাসরা ভাই কথা বলতে পারতো না, কথা বললেই আগে কৃতদাসদের কি করতো ভাই? শিকল দিয়া বাইন্দা রেখা কাম করাইতো, আবার সন্ধ্যার পরে নিয়ে ঢুকাই দিত খাঁচার ভিতরে। শুধু এইটুকুই তফাৎ, আমাদের পায়ে জিঞ্জির ছিল না, কিন্তু আমরা কোনো কথা বলতে পারতাম না, আমরা দেশ নিয়ে কোনো কথা বলতে পারতাম না। আমরা দেখতে পাচ্ছি ভারত আমাদেরকে গ্রাস করতেছে, সব কিছু নিয়ে যাচ্ছে, আমাদের পোর্ট ব্যবহার করতেছে, আমাদের এয়ারপোর্ট থেকে যত কিছু আয় হয় তার আয়ের বিরাট অংশটাই তারা নিয়ে যাচ্ছে ওই রাডার ফাডার দিয়া। আমাদের দেশ এখানে রাডার হলো ভারতে। আবার দেখেন আমাদের বাংলাদেশ ব্যাংকের অনলাইনের যে কাজগুলো চলতো, সমস্ত কাজের দায়িত্ব ছিল ভারতের হাতে। এই ভারত থেকে এগুলো পরিচালনা করতে হইতো, এগুলো চেঞ্জ করা হয়েছে, সব কিছুই চেঞ্জ করা হয়েছে। গতকালকে মাহমুদুর রহমান স্যার কিভাবে গর্জন করে উঠলো ভাই, বাঘ কি বানিয়ে দিল, পরিষ্কার বুঝাই দিছে যে ভারত মুক্ত একটা বাংলাদেশ চাই। এবং ভারত যদি শেখ হাসিনাকে 25 তারিখের মধ্যে, শুধু শেখ হাসিনা না, ওই কসাই কামাল সহ
সবাইকে 25 তারিখের মধ্যে আমাদের হাতে বুঝাই দিতে হবে, অথবা দিন তারিখ ঠিক করতে হবে কবে দিবে। না দিলে ভারতের কোনো নাগরিক বাংলাদেশে স্বস্তিতে কাজ করতে পারবে না। বাংলাদেশে বহু প্রতিষ্ঠান আছে ভারতের, সবগুলা প্রতিষ্ঠানের সামনে যায় তারা প্রতিবাদ জানাবে, এবং ভারতের এই যে দূতাবাস, এই দূতাবাসের কার্যক্রম ঠিক মতো চলতে দিবে না। কারণ তোমরা আমাদের সঙ্গে যুদ্ধ ঘোষণা করছো আমাদের দেশকে অস্থির করার জন্য। ভাই, আমাদের দেশের অনেক ক্রিমিনাল এখন ভারতে, ভারত থেকে তারা আমাদের দেশটাকে অস্থির করে মারতে চায়, অর্থাৎ একটা যুদ্ধময় পরিস্থিতি তৈরি করছে। ডক্টর ইউনূস স্যার বলছিল না একটা যুদ্ধময় পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, সেই কথাটাই তো সত্য হইলো মাহমুদুর রহমান স্যারের ভাষণের মধ্যে। উনি ওইখানে ওয়াদা করাইছে ভাই, সবাই মিলে ওয়াদা করছে যে ভারত মুক্ত একটা বাংলাদেশ চাই। সত্যি সত্যি ভাই, এই দেশকে যদি বাঁচাইতে চান, আমার তো মনে হয় যে চীনের প্রাচীর আছে না, চীনের প্রাচীরের মতো, ওই চীনের প্রাচীরের মতো বাংলাদেশও ভাই একটা বাংলাদেশি প্রাচীর দিতে হবে। 3 দিকে, একদম 3 দিকে, শুধু সমুদ্র সাইডটা খোলা থাকবে, কারণ ভারত আমাদের 3 দিকে, এই 3 দিকেই ভাই প্রাচীর দিতে হবে ওই চীনের প্রাচীরের মতো। ভারতের সাথে সুসম্পর্ক হবে না, কোনোদিনই হবে না। ভারতকে বুঝাইতে পারবেন না, ভারত বুঝতে চাইবে না, ভারতের জনগণ বুঝে, কিন্তু ভারতের প্রশাসন, ওই যে মোদি উনি একটা টুইট করছিল, যায় দেখেন ওই টুইটের মধ্যে লক্ষ লক্ষ হাসির রিয়াকশন। উনি বাংলাদেশের এই বিজয় দিবসকে ওইটা ওনাদের বিজয় দিবস মনে করে, ওনারাই সহযোগিতা কইরা এই দেশকে স্বাধীন কইরা দিছে, ওনারা না থাকলে দেশ স্বাধীন হইতো না, এটাই বুঝাইতে চায়। ওনারা এই বিজয় দিবস পালন করে, কিন্তু বিজয় দিবস গত 54 বছর যারা পালন করতো, কিভাবে পালন করতো এটা তো আমরা দেখছি, আর 55 বছর পর আইসা যেটা হইলো সেটাও তো দেখছেন। নতুন বাংলাদেশের জন্ম হইতে যাচ্ছে ভাই। সাদেক কাইয়ুম যেভাবে পুলিশের ব্যারিকেড ভাঙ্গা চুইরা হানা দিছিল ভাই, হ্যাঁ দেখেন, সাথে সাথে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর সাহেব বাইরে আইসা উনার পাশে দাঁড়াইছে, এবং উনাকে এতটা অসহায় মনে হইতেছিল কি জানেন, একটা গো বেচারা, আর গর্জন করতেছিল সাদেক কাইয়ুম। 3টা দাবি ভাই, কড়া দাবি দিছে, আর একটা দাবি কি জানেন, ওই স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ। উনি পাশে দাঁড়ায় রয়েছে, কি বিপদ। আরেকজনকে পররাষ্ট্র উপদেষ্টা, আরেকজন, হ্যাঁ ভাই উনাকে অনেক জবাবদিহি করতে হবে, উনার কোনো ছাড় নাই। উনিকে আমাদের আসিফ নজরুল, আইনের টিচার, সারা জীবন আইন নিয়ে যা কথা বলতো, কিন্তু ওনার আমলেই এই যে হাদির কিলার জামিন পায়া বাইরেছে। প্রশ্নটা রাখা গেলাম আপনাদের কাছে, উনার আমলেই এই ছেলে যে হাদির কিলার, এই ছেলে ভাই কিছুদিন আগেই 17 লাখ টাকা এবং আঁশ নিয়ে ধরা পড়ছে। 17 লাখ টাকা সে লুট করছে, কোথাও থেকে হাইজাক করছে, এবং মাল সহকারে ধরা পড়ছে। উনাকে আবার জেল থেকে বাইর করছে কে, একটা বড় দলের একজন বড় উকিল, উনি বাইর করছে। কিন্তু আসিফ নজরুল সাহেব, আপনি কোথায় ছিলেন? আপনি জানতেন না? আপনি তো আইন মন্ত্রী, আপনি না জানার কোনো কথাই না, আপনাকে অনেক কিছু প্রশ্নের উত্তর দিতে হবে। আপনার চাল চলন ভালো লাগতেছে না তো, সারা জীবন খালি গলাবাজি করে আসছেন। আমি যদি ক্ষমতা পাইতাম, আমাকে যদি ক্ষমতা দিত, আমি এমন সেবা করতাম, মানুষের মন জয় করে ফেলতাম। মানুষের মন জয় করছেন কচু। আপনার আমলেই তো এইসব ক্রিমিনালরা আজকে বাইরে হয়ে গেছে। আপনি থাকতে কেমনে বাইরে হলো? এই যে এখনো যে আর্মস উদ্ধার হইলো না, যে আর্মসগুলো লুট হয়েছে, আর লুট হবে মানে কি, ওইখান থেকে তো সাপ্লাই দিতেছে, এটা তো সবাই দেখতেছে, আমরা জানতে পারতেছি। আপনি কি পদক্ষেপ নিয়েছেন? কোনো পদক্ষেপ নেন নাই। যাই হোক, ওই যে বেচারা এবং গো বেচারার মতো যে দাঁড়ায় ছিল স্বরাষ্ট্র উপদেষ্টা, উনিও কিন্তু লাস্টে ওই মাইক হাতে নিয়ে একটুখানি কথা বলছে, উনি একমত জানাইছে, সহমত জানাইছে তাকে, আমাদের সাদেক কাইয়ুমকে। সাদেক কাইয়ুম কিন্তু ওইখানে ছাত্র শিবির হিসেবে যায় নাই, উনি শুধু একজন মানুষ সাদেক কাইয়ুমকে ছিল ওইখানে, আর তার সাথে ছিল ভাই ইয়াং জেনারেশন। আপনারা যারা এই টকশোতে আইসা বলতেন এদের ডাকে কে আসবে, এরা রাস্তা নাইমা দেখুক না 10টা লোক হবে কিনা, আজকে দেখতে পান নাই কত লক্ষ লক্ষ লোক রাস্তায় নামছে। কেন নামছে? এই জন্যই নামছে, আপনারা দেশের স্বাধীনতাটাকে ধ্বংস করে দিচ্ছেন। আপনারা বলতে আপনারা যারা দালাল, এই দালালগুলা ভাই এই দেশের স্বাধীনতাটাকে ধ্বংস করে দিছে। এই দালালদের সহযোগিতা, এই দালালরাই বয়ান তৈরি করতো শেখ হাসিনাকে নিয়ে, এবং এই দালাল সাংবাদিক গুলাও ভাই শেখ হাসিনার সামনে যায় এরকম মাথা নত করে থাকতো, কোনোদিন কোনো প্রশ্ন করার সাহস পায় নাই। কেন সাহস পায় নাই? কারণ ওই যে টাকা খাইছে, যে টাকা দিয়ে কিনা নেওয়াতে এরা, এই টাকার কাছে এরা বিক্রি হয়েছে। শুধু এই সাংবাদিক না ভাই, এই টাকার কাছে বিক্রি হয়েছে আমাদের দেশের আর্মির একটা অংশ, র্যাবের একটা অংশ, পুলিশের একটা অংশ, এবং প্রশাসনের মধ্যে এই যে ডিসি, আইজি, টাইজি যা দেখেন চারিদিকে যে ছড়ে আছে, যারা দেশ চালায়, যারা আমাদেরকে পাহারা দিয়ে রাখার কথা, যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল এই স্বাধীনতাকে রক্ষা করা, কিন্তু তারা স্বাধীনতা রক্ষা করে নাই, তারা তাদেরকে বিক্রি করে দিয়েছে ভারতের কাছে। যার জন্য 5ই আগস্টে সবাই টোটাল বংশ সহকারে, এই দালালের গোষ্ঠী সহকারে ভারতে আশ্রয় নিছে। আর সেই ভারত থেকে এখন আমাদের দেশের নির্বাচনটাকে ধ্বংস করার জন্য, আমাদের দেশটাকে ধ্বংস করার জন্য উইঠা পুরা লাগছে। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।